sinner comes before you. Cersei of House Lannister. আপনারা মহিলারাই নড়ছেন কেন? নড়ছেন কেন আপনারা? Shame. আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। Shame. তোমাকে মাহরাম ছাড়া কে বের হইতে বলছে? আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম, তো নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, আমরা তো এমন ভাবে কোনো গালিতে বলি নাই। Shame. আর সে মাহরাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটে ফুচকা খাবে, এরপর 4টা-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে? এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। এই দিনের কোনো ফায়দা হবে না এটা। Take her. Tommen! Tommen! You can't do this. I am the queen. Tommen! Tommen! I am your queen. How dare you? আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। গত 7ই মার্চ ফেসবুকের জনপ্রিয় মুভি বিষয়ক পেজ সিনে গল্পতে লেখক সাদমান জাহিন গেম অফ থ্রোনসের মডার্ন টাইমস ম্যাড কিং জফরি ব্যারাথিয়ন আর তার ছোট ভাই বয়েস কিং টমেন ব্যারাথিয়নের মধ্যে কম্পেয়ার করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা পোস্ট দিয়েছিলেন। সেই লেখাটির পরিপ্রেক্ষিতে আমার আজকের ভিডিও। আমরা কি সত্যি জফরিকে মিস করতে শুরু করেছি, নাকি আমাদের হাতে অন্য কোনো অপশন আছে? আমি অলরেডি আমার কমিউনিটি পোস্টে এই বিষয়ে লিখেছিলাম, তবে এখানেও সংক্ষিপ্ত আকারে বলে নেই সাদমান জাহিন আসলে কি লিখেছেন। এরপর বলবো আমাদের আসলে কি করা উচিত এই সময় এই টপিকে। তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সকল গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। জফরি ছিল গেম অফ থ্রোনসের সবচেয়ে হেটেড ক্যারেক্টার, নার্সিসিস্ট, সাইকো, নিষ্ঠুর। সিজন 1 থেকে সকল অডিয়েন্স অপেক্ষা করতে থাকে কবে জফরি মরবে। সিজন 1 যায়, 2 যায়, 3 যায়, জফরি মরে না। মানুষের হেট্রেড ক্রমেই বাড়তে থাকে। শেষমেশ গেম অফ থ্রোনস সিজন 4 জফরি মারা যায়, তাকে মারা হয় বিষ খাইয়ে। অডিয়েন্স রীতিমতো সেলিব্রেট করে, ভাবে যাক বদমাইশটার বিদায় হলো, এবার দেশের শান্তি আসবে। জি প্রিয় দর্শক, এখানে জফরি বলতে অ্যাকচুয়ালি সাবেক সরকার প্রধানকে বোঝানো হয়েছে। গত 5ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষমতায় বসেন ডক্টর ইউনুস। অন্যদিকে গেম অফ থ্রোনসের গল্পে নিষ্ঠুর জফরির পর আয়রন থ্রোনে বসে নিরীহ, ভদ্র, গোবেচারা ভালো মানুষ টোমেন ব্যারাথিয়ন। আলা ভোলা ছেলে, সফট মাইন্ডেড। রাজনীতির প্যাচ না বোঝার টোমেনকে সিংহাসন পাকাপোক্ত করার জন্য তাদের সাথে হাত মেলাতে হয় যারা তার নিষ্ঠুর বড় ভাই জফরির সহযোগী ছিল। নানা টাইউইন, মা সার্সি ঘিরে ধরে টোমেনকে। শুধু তাই নয়, তার বড় ভাই মৃত কিং জফরির সাথে যে মেয়ের বিয়ের কথা চলছিল সেই মার্জারি টাইরেলকে নতুন করে টোমেনের ঘরে তোলা হয়। বিষয়টা একটা পলিটিক্যাল মুভ হলেও টোমেন রীতিমতো প্রেমে পড়ে যায় মার্জারি টাইরেলের। অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের আগে যারা অন্য দলের সাথে ছিল তাদের সাথে নতুন রাজা আর নতুন দল বেশি বেশি মাখামাখি শুরু করে। তবে কিং টোমেন ব্যারাথিয়নের আমলে সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়ায় কিংস ল্যান্ডিং এ হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী স্প্যারোস এবং তাদের হাই সেপ্টর দ্য স্প্যারো এবং তাদের ফলোয়াররা প্রথম দিকে কিংস ল্যান্ডিং এ স্মল ফক্সের সেবা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করে, কিন্তু ধীরে ধীরে তাদের রিলিজিয়াস ব্রাদারহুডের ফলোয়ারদের মাধ্যমে একটা আর্মি গড়ে ওঠে যারা পুরো কিংস ল্যান্ডিং জুড়ে আয়রন থ্রোনের আইন কানুনের বাইরে ধর্মীয় বিধিবিধান জোরপূর্বক চাপিয়ে দিতে শুরু করে। অর্থাৎ দেশের আইনে সবার জন্য সমান অধিকার থাকলেও এক শ্রেণীর ধর্মীয় উগ্রগোষ্ঠী শুধুমাত্র তাদের ধর্মীয় আচারকে জোর করে ইমপ্লিমেন্ট করতে শুরু করে। বাকিদের উপর হামলা, খুন, শ্লীলতাহানি, অঙ্গহানি ইত্যাদি শুরু করতে থাকে এরা। হাই স্প্যারো গডের নাম নিয়ে যা ইচ্ছা তাই করা শুরু করে। এরা মব ক্রিয়েট করে, মোরাল পুলিশিং করে, অন্ধ ভক্তদের নিয়ে গণ আদালত বসায়।
এক পর্যায়ে যে টাইরেল ফ্যামিলির আর্থিক এবং রাজনৈতিক সহায়তা নিয়ে টোমেন সিংহাসনে বসেছে, সার্সি রাজ্য সামলাচ্ছে, সেই ফ্যামিলির ছেলে স্যার লোরেসকে সমকামিতার দায়ে বন্দী করে রাজপরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে এই ধর্মীয় গোষ্ঠীটি। প্রিয় দর্শক, আমাকে কি মুখ ফুটে কিছু বলতে হবে নাকি স্ক্রিনশট দেখালেই চলবে? কিং টোমেন তার বিনম্র, ভদ্র এবং নাজুকতার কারণে এদেরকে নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, তার ভালোবাসা স্ত্রী কুইন মার্জারি টাইরেলকেও যখন হাই স্প্যারো বন্দী করে, শুধু নির্বাক চেয়ে চেয়ে দেখা ছাড়া সে আর কিছুই করে না। উল্টো কিং টোমেন নিজেও ব্রাদারহুডে যোগ দিয়ে হাই স্প্যারোকে রাজধানীর কন্ট্রোল নিয়ে নিতে দেয়। গেম অফ থ্রোনসের কাহিনীতে যখন এই প্লট চলছে, তখন অনেক ভক্ত ও দর্শক সদালাপি মেরুদণ্ডহীন কিং টোমেনের বদলে আগের সেই নিষ্ঠুর সাইকো ম্যাড কিং জফরি ব্যারাথিয়নকে মিস করতে শুরু করে। অনেকের ভাষ্য ছিল জফরি শয়তান হলেও অন্ততপক্ষে রাজ পরিবারের মেয়েদের উপর ধর্মীয় গোষ্ঠীর এমন আচরণ শক্ত হাতে দমন করতে পারত। সিনে গল্প পেজে প্রকাশিত লেখাটির মূল বক্তব্য ছিল, যেভাবে নারীর প্রতি দমন পীড়ন অডিয়েন্সের মাঝে জফরিকে মিস করিয়েছিল, আমাদের দেশেও কি আমরা সেই দিকে যাচ্ছি? প্রিয় গেম অফ থ্রোনস ফ্যান, আমি আপনাদের এই সময় নিয়ে যাব ডান্স অফ ড্রাগনের দুনিয়া ছেড়ে সহস্র বছর আগের মহাভারতের সময়ে, যখন পাশা খেলার মোহে বুদ্ধিভ্রষ্ট হয়ে সবকিছু বাজি রাখতে রাখতে শেষে নিজেকে, নিজের 4 ভাই ও পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীকেও বাজি রেখেছিল যুধিষ্ঠির। সেই দানেও হেরে যাওয়ায় দ্রৌপদীকে রাজসভায় চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসে দুঃশাসন। উপস্থিত সবাইকে নির্বাক করে দিয়ে ভরা রাজসভায় রাজকুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ শুরু করে দুর্যোধন। সেখানে উপস্থিত ছিলেন অন্ধরাজা ধৃতরাষ্ট্র, ভীষ্ম, মহামতি বিদুর, দ্রোণাচার্য, কৃপাচার্য, এমনকি মহাবীর কর্ণ। কিন্তু কারো গলা থেকে এই ভয়ঙ্কর সময়ে কোনো প্রতিবাদের স্বর ওঠেনি। এমনকি স্ত্রীর চরম অপমান প্রত্যক্ষ করেও মাথা নিচু করে বসে থাকে পঞ্চপাণ্ডব। কিন্তু দুরাচারী দুর্যোধনের 100 ভাইয়ের এক ভাই বিকর্ণ উঠে দাঁড়িয়েছিলেন। কৌরব পক্ষের হয়েও প্রতিবাদ করেছিলেন এই ঘোর অন্যায়ের। এই মহাপাপের যে কোনো ক্ষমা হয় না, সে কথা দুর্যোধনকে মনে করে দেওয়ার চেষ্টা করেছিলেন বিকর্ণ। এর আগে বিকর্ণের কণ্ঠস্বর আলাদা করে বিশেষ শোনা যায়নি, কিন্তু যেদিন রাজসভায় নারীর আব্রু কাটতে হাত উঠেছিল, সেই দিন তিনি নির্বাক ভীষ্ম, দ্রোণ এবং কর্ণদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। প্রিয় দর্শক, আজ আমাদের দেশের যে অবস্থা, তাতে করে যদি আগের কিং জফরিকে পুনরায় ফিরিয়ে আনতে না চান, আমাদের সবাইকে বিকর্ণ হতে হবে। ধর্মযুদ্ধের নামে নারীর আব্রুর উপর যে কালো হাত উঠেছে, বিকর্ণের মতো প্রতিবাদে মুখর হতে হবে। অন্যায়কারী আমাদের কাছের কেউ হলেও, নয়তো যে জাতি যেমন, সেই জাতি ঠিক তেমন নেতাই নির্বাচন করে। এই প্রবাদ অনুসারে আমরা কিং জফরির মতো সাইকি এবং বর্বর একটা নেতাকেই ডিজার্ভ করব।